সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডক্টর আবু সাইদ, হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে সোর্স অফ হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক ঔষধের উৎস সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা করব। উৎস সংক্রান্ত বিষয় নিয়ে আমি গত পর্বেও আলোচনা করেছিলাম। সেখানে প্লান্ট কিংডম এবং ইম্পান্ডারেবিলিয়া, উদ্ভিদজ উৎস এবং শক্তিজ উৎস, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব হোমিওপ্যাথির আরেকটি উৎস অ্যানিম্যাল কিংডম বা প্রাণীজ উৎস নিয়ে। পৃথিবীতে যত রকমের প্রাণী রয়েছে তাদের সবারই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ রয়েছে, আর এই আলাদা আলাদা বৈশিষ্ট্য গুচ্ছই এই প্রাণীর জগৎকে করেছে বৈচিত্র্যময়, এনেছে ভিন্নতা। বৈশিষ্ট্যগুলো তাদের আকৃতি, গঠন, জীবনচক্র, ওয়ে অফ লিভিং, দেহের কোষের সংখ্যা, গঠন, প্রকৃতি এবং লিঙ্গভেদের কারণে আলাদা আলাদা হয়ে থাকে। এই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত প্রাণী থেকে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করে লক্ষণ সাদৃশ্যে রোগীর দেহে প্রয়োগ করা হয়ে থাকে। প্রাণী দেহ থেকে এই ঔষধগুলো তৈরি করার সময় কখনো হোল অ্যানিমেল বডি বা প্রাণীর দেহের সমস্ত অংশকে ব্যবহার করা হয়, আবার কখনো বা প্রাণীর দেহের নির্দিষ্ট কোনো অংশকে ব্যবহার করা হয়ে থাকে। প্রাণীর সমস্ত দেহকে বা তার দেহের ভিন্ন ভিন্ন অংশকে কাজে লাগিয়ে যে সকল ঔষধ তৈরি করা হয় তাদেরকে বলা হয় প্রাণীজ ঔষধ। আজ এই ক্লাসে প্রাণীজ ঔষধগুলো তৈরি করার জন্য প্রাণীর দেহের কোন কোন অর্গানকে ব্যবহার করা হয় সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব এবং এই বিষয়গুলোকে বিভিন্ন ঔষধের নাম যুক্ত করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। কখনো কখনো ঔষধ তৈরি করার জন্য প্রাণীর হোল বডিকে কাজে লাগানো হয়। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এফিস মেলিফিকা, যার সাধারণ নাম হচ্ছে হিব্বি বা মৌমাছি। এই ঔষধটিকে প্রস্তুত করতে মধু সংগ্রহকারী মৌমাছিকে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক একটি মৌমাছিকে এই ঔষধ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি প্রাণীর জগতের ইনসেক্টা ক্লাসের এবং আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। প্রাণীর জগৎকে আমরা জানি বিভিন্ন ক্লাসে এবং বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে এবং আরও অন্যান্য পর্ব রয়েছে। সেই পর্বগুলোর মধ্যে, সেই ক্লাসগুলোর মধ্যে এটি ইনসেক্টা ক্লাসের এবং আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এটি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এই মৌমাছিগুলো আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখি এবং ঔষধ প্রস্তুত করার জন্য এই মৌমাছিগুলোকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। আবার আরেকটি ঔষধ আছে ফর্মিকা রুফা। এই ওষুধটি তৈরি করার জন্য প্রাণীর দেহের সমস্ত অংশকে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি জীবন্ত পিঁপড়াকে পিষ্ট করে তৈরি করা হয়। এটিও ইনসেক্টা ক্লাসের এবং আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এর সাধারণ নাম হচ্ছে ট্রাস্টেড লিভ আর্নস। এটি ইউরোপের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। এই পিঁপড়াটি ইউরোপের বিভিন্ন জায়গায় দেখা যায়, সেখান থেকে সংগ্রহ করে ফর্মিকা রুফা ওষুধটি তৈরি করা হয়। স্পাইডার গ্রুপের যে ওষুধগুলো আমরা দেখি সেগুলো বিভিন্ন মাকড়সা থেকে তৈরি করা হয়। এমন কতগুলো ঔষধ আছে হোমিওপ্যাথিতে যেগুলো মাকড়সা থেকে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের বিষাক্ত মাকড়সা বা বিভিন্ন ধরনের মাকড়সা থেকে তৈরি করা হয়, সেগুলোকে আমরা স্পাইডার গ্রুপ হিসেবে জানি। যেমন ট্যারেন্টুলা কিউবেন্সিস ওষুধটি কিউবান স্পাইডার নামের মাকড়সা থেকে তৈরি করা হয়। এই মাকড়সাটা আরোচনিদা শ্রেণীর অন্তর্ভুক্ত এবং আর্থ্রোপর্বের অন্তর্ভুক্ত। এটি কিউবা এবং মেক্সিকোর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ওষুধ প্রস্তুতকরণের জন্য ব্যবহার করা হয়। মাইগেলো লেসিওডোরা একটি ঔষধ আছে, এর সাধারণ নাম হচ্ছে ব্ল্যাক কিউবান স্পাইডার। এটিও মাকড়সার একটি প্রজাতি। এটি কিউবার বিভিন্ন দ্বীপ, টেক্সাস, সাউথ আমেরিকার এক ধরনের কালো মাকড়সা। এই মাকড়সা থেকে ঔষধ তৈরি করার জন্য সেখান থেকে মাকড়সাকে সংগ্রহ করে এই ঔষধটি তৈরি করা হয়। আবার ট্যারেন্টুলা হিসপেনিকা একটি ঔষধ আছে, এটিও মাকড়সা থেকে তৈরি করা। এটি স্পেনিশ, সাউথ আমেরিকার এক ধরনের মাকড়সা। আবার মাকড়সা থেকে প্রস্তুতকৃত আরেকটি ঔষধ, সেটি হচ্ছে ট্যারেন্টুলা হিসপেনিকা। এটি স্পেনিশ, সাউথ ইউরোপ, সাউথ আমেরিকার এক ধরনের মাকড়সা। স্পেনিশ, সাউথ ইউরোপ এবং আমেরিকা থেকে এই মাকড়সাগুলো সংগ্রহ করে এই মাকড়সা থেকে পুরো মাকড়সার বডিকেই কাজে লাগিয়ে ট্যারেন্টুলা হিসপেনিকা ওষুধটি তৈরি করা হয়। মাকড়সা থেকে আরেকটি ওষুধ আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে এরেনিয়া ডায়াডেমা। এরেনিয়া ডায়াডেমা, যার সাধারণ নাম গার্ডেন স্পাইডার। এটি ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় এবং এর থেকে ঔষধটি তৈরি করে এটি মানবদেহে প্রয়োগের জন্য উপযোগী করা হয়। আবার কিছু ঔষধ আছে যেগুলো স্করপিয়ান বা বিচ্ছু থেকে তৈরি করা হয়, যেমন সেঙ্গুইসুগা অফিসিনালিস, যার সাধারণ নাম লিচ বা জো। এটি হিরুডেনা নামক শ্রেণীর এবং এনিলিডা পর্বের অন্তর্ভুক্ত। আবার প্রাণীজ উৎসের এমন কতগুলো ঔষধ আছে যাদেরকে মৃত প্রাণী সংগ্রহ করে তার হোল বডিকে ব্যবহার করে এই ঔষধগুলো তৈরি করা হয়ে থাকে। যেমন ক্যান্থারিস বেসিকেটুরিয়া, যাকে স্প্যানিশ ফ্লাইও বলা হয়। এটি দক্ষিণ এবং মধ্য ইউরোপের বিভিন্ন স্থানে পাওয়া যায়। এটি ইনসেক্টা শ্রেণী এবং আর্থ্রোপর্বের অন্তর্ভুক্ত। কক্কাস ক্যাকটাই, এটি মেক্সিকো, আমেরিকা, পেরু এবং স্পেনের দেখতে পাওয়া যায়। সেখান থেকে এটিকে সংগ্রহ করে
এর ঔষধ তৈরি করা হয়। এটি ইনসেক্টা শ্রেণীর এবং আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এদের মৃত অবস্থায় সংগ্রহ করে এদের থেকে ঔষধ তৈরি করা হয়। আবার এমন কিছু ঔষধ আছে যাদেরকে তৈরি করার জন্য প্রাণীর দেহের ভিন্ন ভিন্ন অংশকে এবং তার দেহ থেকে নিঃসৃত বিভিন্ন রস থেকে এই ঔষধগুলো তৈরি করা হয়ে থাকে। যেমন প্রাণীর দেহের কঙ্কাল থেকে স্পঞ্জিয়া টুস্টা ঔষধটি তৈরি করা হয়। আবার প্রাণীর ব্লাড থেকেও বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়ে থাকে। লিমুলাস আমেরিকানা ঔষধটি কাঁকড়া অথবা ঘোড়ার পায়ের ব্লাড সংগ্রহ করে সেই ব্লাড দিয়ে এই ঔষধটি তৈরি করা হয়। কিছু ঔষধ প্রাণীর দেহে সঞ্চিত রস থেকে তৈরি করা হয়। সিপিয়া সাক্কাস এবং মিউরেক্স পারপুরিয়া ঔষধগুলো প্রাণীর দেহে সঞ্চিত রস থেকে তৈরি করা হয়ে থাকে। মিউরেক্স পারপুরিয়া, যার সাধারণ নাম পার্পেল ফিশ, এবং এটি মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এটি গ্রিস, ইটালি এবং ইন্ডিয়ার বিভিন্ন স্থানে পাওয়া যায় এবং সেখান থেকে সংগ্রহ করে এটি ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। সিপিয়া সাক্কাস এর সাধারণ নাম হচ্ছে ক্যাটল ফিশ। এটি ইন্ডিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়, সেখান থেকে তার কাঁচামাল সংগ্রহ করে সিপিয়া সাক্কাস ঔষধটি প্রস্তুত করা হয়। আবার কিছু ঔষধ আছে যাদের বিভিন্ন ধরনের শেল বা খোসা থেকে তৈরি করা হয়ে থাকে, যেমন ক্যালকেরিয়া ওবেরাম, যার আরেকটি নাম ওভারটোস্টা। এই ঔষধটি মুরগির ডিমের খোসা থেকে তৈরি করা হয়। এর সাধারণ নাম হচ্ছে টোস্টেড ইগ শেল অফ হেন বা মুরগির ডিমের টোস্টেড খোসা। আবার মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড থেকেও ঔষধ তৈরি করা হয়ে থাকে। গ্যাডাসলেটা নামক ঔষধটি করডাটা পর্বের কটফিশের মেরুদণ্ড থেকে তৈরি করা হয়। প্রাণীর দেহের বিভিন্ন ধরনের নির্যাস বা এক্সট্র্যাক্ট থেকেও ঔষধ তৈরি করা হয়ে থাকে, যেমন টেস্টিকিউলার এক্সট্র্যাক্টস অফ ম্যান বা মানুষের অন্ডকোষের নির্যাস থেকে অর্কিটিনাম নামক ঔষধটি তৈরি করা হয়। কিছু ঔষধ আছে প্রাণীর ব্রেন থেকে তৈরি করা হয়। এনিম্যাল ব্রেনকে কাজে লাগিয়ে সেখান থেকে ওষুধগুলো তৈরি করা হয়, যেমন লিসিথিন নামক ঔষধটি এভাবে প্রস্তুত করা হয়। বিভিন্ন প্রাণীর গল ব্লাডারকে কাজে লাগিয়েও কিছু কিছু ঔষধ তৈরি করা হয়, যেমন কুকুরের ফ্রেশ পিত্তকে ব্যবহার করে ফেলপিসিনাম ঔষধ তৈরি করা হয়। ষাঁড়ের পিত্ত থেকে আবার বালপিসফেল নামক ঔষধ তৈরি করা হয়ে থাকে। শিয়ালের ফ্রেশ লিভার থেকে বালপিস হিপার নামে একটি ঔষধ তৈরি করা হয়। ভালপিস পালমো বা পালমো ভালপিস ঔষধটি করডাটা পর্বের একটি প্রাণী নেকড়ে বা শিয়ালের লাং থেকে তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ ফুসফুস থেকে এই ওষুধটি তৈরি করা হয়ে থাকে। প্রাণীর দেহের সিরাম থেকেও বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়, যেমন ইল মাছ, যাকে আমরা বাম মাছ বা পাকাল মাছ নামে জানি। এই ইলের সিরাম থেকে সিরাম অ্যাঙ্গুলার ইচথোটক্সিন নামক ঔষধটি তৈরি করা হয়। প্রাণীর জগৎ থেকে প্রাপ্ত এমন কতগুলো ঔষধ আছে যেগুলো বিষাক্ত কিছু প্রাণীর ভ্যানমস বা বিষ থেকে তৈরি করা হয়, যেমন বিভিন্ন ধরনের স্নেক থেকে পয়জন সংগ্রহ করে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয়ে থাকে। এসব ঔষধ তৈরির জন্য পয়জন সংগ্রহ করা হয় মূলত স্নেকের পয়জন গ্ল্যান্ড থেকে পয়জন সংগ্রহের মাধ্যমে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ক্রোটেলাস হরিডাস নামক ঔষধটি র্যাটেল স্নেক এর বিষ থেকে তৈরি করা হয়। এই সাপটিকে উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। নাজাটিপোডিয়ান্সকে গুকরা সাপের বিষ থেকে তৈরি করা হয়। এই সাপটি ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে দেখা যায় এবং সেখানে থেকে সংগ্রহ করে নাজাটিপোডিয়ান্স বিষটি তৈরি করা হয়। ল্যাকেসিস ল্যান্সোল্টাস, যার সাধারণ নাম ইয়েলো ভাইপার, এটি এক ধরনের হলুদ রঙের সাপের বিষ থেকে তৈরি করা হয়। আবার ল্যাকেসিস টিগনোসিফেলাস ঔষধটি দক্ষিণ আমেরিকার এক ধরনের বিষাক্ত সাপের বিষ থেকে তৈরি করা হয়। হেলুডার্মা হরিডাস, এটি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিষাক্ত প্রজাতির টিকটিকির বিষ থেকে তৈরি করা একটি ঔষধ। এই টিকটিকি সংগ্রহ করে একে একটি গ্লাসের কোনো পাত্রের ভিতরে ভরে তাকে উত্তেজিত করলে সে ক্ষিপ্ত হয়ে সেই গ্লাসে কামড় দিতে থাকে এবং তার থেকে বিষ ছাড়তে থাকে। তারপর সেখান থেকে সেই বিষ সংগ্রহ করে এই ঔষধটি তৈরি করা হয়। এখানে দেখা যাচ্ছে যে ঔষধ তৈরি করার ক্ষেত্রে কী ধরনের একটি চমৎকার কৌশল অবলম্বন করা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বিষাক্ত স্পাইডারগুলো আছে, সেই স্পাইডার পয়জন থেকে হোমিওপ্যাথিতে অনেক ঔষধ তৈরি করা হয়ে থাকে, যেমন লেট্রোল্যাক্টাস ম্যাকটেন্স ঔষধটি দক্ষিণ ইউরোপ এবং নিউজিল্যান্ডের বিভিন্ন স্থানে এক ধরনের কালো বিষাক্ত স্পাইডারের বিষ থেকে এই ঔষধটি তৈরি করা হয়ে থাকে। হোমিওপ্যাথিতে এমন কিছু ঔষধ আছে যাদেরকে বিভিন্ন প্রাণীর মিল্ক বা দুধ থেকে তৈরি করা হয়ে থাকে, যেমন ল্যাকক্যানাইনাম, এই ঔষধটি তৈরি করার জন্য ডগস মিল্ক ব্যবহার করা হয়। আবার ল্যাকফেলিনামকে ক্যাটস মিল্ক থেকে তৈরি করা হয়। ল্যাকবেক্সিনাম একটি ঔষধ আছে, এটিকে কাউস মিল্ক বা গাভীর দুধ থেকে তৈরি করা হয়। আবার কিছু ঔষধ আছে যাদের বিভিন্ন প্রজাতির প্রাণীর ডিমকে সংগ্রহ করে সেই ডিম দিয়ে তৈরি করা হয়, যেমন ভারবাস ফ্লোরোবিটিলিস ঔষধটি এশিয়া এবং দক্ষিণ ইউরোপের এক ধরনের মাছের রোগ, অর্থাৎ ডিমের খণ্ড খণ্ড অংশকে মে মাসে সংগ্রহ করে এই ডিম দিয়ে সেই ঔষধটি তৈরি করা হয়ে থাকে। এভাবে কখনো প্রাণীর সম্পূর্ণ দেহকে, আবার কখনো দেহের কোনো নির্দিষ্ট অর্গানকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রাণীজ ঔষধ তৈরি করা হয়ে থাকে।
যে ওষুধগুলো মানুষের বিভিন্ন ক্রনিক রোগকে সারিয়ে চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আজ আমি এই অ্যানিমেল কিংডমের আলোচনার মাধ্যমে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম সেটি হচ্ছে প্রাণীদেরকে চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ব্যবহার করে মানবজাতির কল্যাণ সাধন করছে হোমিওপ্যাথি, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। এবং কখনো প্রাণীর সম্পূর্ণ দেহকে ব্যবহার করা হচ্ছে ঔষধ তৈরির জন্য, আবার কখনো কখনো স্পেসিফিক কোনো অর্গানকে ব্যবহার করে হোমিওপ্যাথিতে ঔষধ তৈরি করা হচ্ছে, যে ঔষধগুলো প্রতিনিয়ত মানবজাতির জন্য আশীর্বাদ হিসেবে ভূমিকা পালন করছে, যা না থাকলে অনেক ক্রনিক রোগ আমরা সারাতে ব্যর্থ হতাম। কারণ আগেই বলা হয়েছে, সামুল হেনিম্যানও বলে গিয়েছেন যে হোমিওপ্যাথিতে একটি ঔষধ অপর ঔষধের কোনো স্থান দখল করতে পারে না, কারণ সবারই একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে সে তার শক্তি সামর্থ্য প্রদর্শন করে থাকে। সেখানে যদি আমরা সেই ঔষধ না প্রয়োগ করে অন্য ঔষধ প্রয়োগ করি, সেইখানে এই ঔষধটি বিসদৃশ ঔষধটি কখনো ফলপ্রসূ হবে না। আর হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে সদৃশ বিধান, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। আশা করি এই ক্লাস থেকে শিক্ষার্থী বন্ধুরাও বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পেয়ে থাকবেন। আজকে এই পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তীতে দ্য সোর্স অফ হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক উৎসের অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো উৎস নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।